EE319 সিগন্যালস অ্যান্ড সিস্টেমস মডিউল 4 এর অবশিষ্ট যে অংশটা রয়েছে অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেমস সেই অংশটা আজকে শুরু করব। সবার প্রথমে ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেমসে যে সিস্টেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোজাল এলটিআই সিস্টেম। কোজাল এলটিআই সিস্টেমে নাম থেকে আমরা বুঝতে পারছি এই সিস্টেমটা মূলত তৈরি হয়েছে দুটো আলাদা আলাদা সিস্টেম নিয়ে, অর্থাৎ কোজাল সিস্টেম এবং এলটিআই সিস্টেম। আমরা ইতিমধ্যে এলটিআই সিস্টেম নিয়ে আলোচনা করেছি এবং তা থেকে আমরা জানি এলটিআই সিস্টেমে মূলত দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে লিনিয়ার সিস্টেম আর একটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। তাহলে এই লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম এটার সাথে আমরা যদি কোজাল সিস্টেমকে একত্রিত করি তাহলে যে সিস্টেমটা তৈরি হবে সেটা হচ্ছে কোজাল এলটিআই সিস্টেম। সবার প্রথমে কোজাল সিস্টেমের সাথে আমরা একটু পরিচিত হবার চেষ্টা করব। এখানে যে ডেফিনেশনটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে উল্লেখ করা আছে যে কোজাল সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের আউটপুট ইনপুটের ফিউচার ভ্যালু থেকে ইন্ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ আউটপুট ইনপুটের ফিউচার ভ্যালুর উপরে ডিপেন্ড করে না। তাহলে যদি না করে তাহলে সেটাকে আমরা বলবো কোজাল সিস্টেম। তাহলে আমাদের তিনটা সময় আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে সে যদি ফিউচারের উপর ডিপেন্ড না করে তাহলে কার উপর ডিপেন্ড করে? আউটপুট কোন ইনপুট ভ্যালুর উপর ডিপেন্ড করে? তাহলে আউটপুট ফিউচার বাদে পাস্ট এবং প্রেজেন্ট ভ্যালুর উপর যদি ডিপেন্ড করে তাহলে সেটাকে আমরা বলবো কোজাল সিস্টেম। আর যদি ফিউচারের উপর ডিপেন্ড করে তখন সেটাকে আমরা বলবো নন কোজাল সিস্টেম। তাহলে খুব সহজ করে বলতে গেলে আমরা যদি একটা ফিগার দেখবার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমার ইনপুটকে আমরা সবসময় এক্স অফ টি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে ইনপুট যদি এক্স অফ টি হয় এবং সেই ইনপুটটা যদি আমি সিস্টেমে দিই এবং সিস্টেম যদি আউটপুট ওয়াই অফ টি তৈরি করে, তাহলে কোজাল সিস্টেম হতে হলে আউটপুটকে ইনপুটের ফিউচার ভ্যালু থেকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, অর্থাৎ আউটপুট ওয়াইটি ইনপুট এক্স অফ টি এর ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারবে না। তাহলে কার উপর সে ডিপেন্ড করতে পারে? সে পাস্ট এবং প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারে। যদি পাস্ট এবং প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে তখন সেটাকে আমরা বলবো কোজাল। তবে সে যদি ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে তাহলে সেটাকে আমরা বলবো নন কোজাল। তাহলে পাস্ট, ফিউচার, প্রেজেন্ট এই জিনিসগুলো কিভাবে বুঝবো, কিভাবে আইডেন্টিফাই করা যাবে কোনটা পাস্ট, কোনটা প্রেজেন্ট, কোনটা ফিউচার, সেটা বোঝার জন্য আমরা একটা রেফারেন্স চিন্তা করতে পারি, একটা টাইম ফ্রেম চিন্তা করতে পারি। এটা হচ্ছে আমার প্রেজেন্ট টাইম ফ্রেম। তাহলে এখানে যদি আমি প্রেজেন্টে চিন্তা করি তাহলে এই টাইম ফ্রেমের এই জায়গাটাকে আমি যদি অরিজিন ভাবি অর্থাৎ 0 পয়েন্ট ভাবি তাহলে এইটা প্রেজেন্টের ডান পাশে, অর্থাৎ যখন আমাদের টি এর ভ্যালু গ্রেটার দ্যান 0 তখন সেই টাইমটাকে আমরা চিন্তা করতে পারি ফিউচার হিসেবে, এবং যখন আমাদের টাইমের ভ্যালু লেস দ্যান 0 তখন সেই টাইমটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে। তাহলে আউটপুট ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারবে না, এর মানে আসলে কি? এর মানে আমি ছোট্ট একটা উদাহরণ যদি দিই তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমরা এভাবে চিন্তা করি যে এখানে ওয়াইটি রয়েছে, আমার ওয়াইটি ডিফারেন্স ইকুয়েশন হতে পারে এটা ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ টি প্লাস টু, আর এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, ডিফারেন্স ইকুয়েশন। এখন এখানে আমরা যদি টি এর ভ্যালু 0 বসাই, আমরা আগে বেশ কয়েকবার বলে এসেছি যে আমরা 3 ধরনের টাইমের ভ্যালুই বসাতে হবে, অর্থাৎ 0, -1, +1। 0 প্রেজেন্ট ভ্যালু, আউটপুটের প্রেজেন্ট ভ্যালুকে ইন্ডিকেট করছে। আমাদের চেক করতে হবে আউটপুটের যদি আমি প্রেজেন্ট ভ্যালু বসাই তাহলে ইনপুটের কোন ভ্যালুকে সে বোঝাচ্ছে সেটা আমরা বোঝাবার চেষ্টা করি। তাহলে টি ইকুয়াল টু আমরা যদি 0 বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি y0, আর এখানে আমরা পাচ্ছি x 0 প্লাস 2। তাহলে আউটপুটের প্রেজেন্ট ভ্যালু ইনপুটের কি করছে? 2 ইউনিট ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আউটপুটের প্রেজেন্ট ভ্যালু ডিপেন্ড করছে ইনপুটের 2 ইউনিট ফিউচার ভ্যালুর উপর, কেননা এখানে প্লাস আছে। তার মানে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, অর্থাৎ ফিউচারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এক্ষেত্রে ইনপুট
আউটপুট ইনপুটের ফিউচার ভ্যালুর উপর যেহেতু ডিপেন্ড করছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিস্টেমটা হচ্ছে নন কোজাল, এনসি, নন কোজাল। তাহলে এবার একটা কোজাল সিস্টেমের উদাহরণ দেখে আসি, একটা অথবা দুটো দেখতে পারি আমরা উদাহরণ। তাহলে প্রথমেই আমরা একটা উদাহরণ দেখবার চেষ্টা করি, যেমন এখানে হতে পারে yt ইকুয়াল টু x of t minus 5, x of t minus 5। তাহলে এখানে একইভাবে আমি যদি t এর ভ্যালু 0 ধরি, আমরা প্রথমে 0 ধরে দেখব যে কখনো কি নন কোজাল হয় কিনা। যদি নন কোজাল হয় তাহলে সেক্ষেত্রে আর কিছু বলার নেই, একটা উদাহরণ দিই আমরা চলে যাব, আমরা সরাসরি অ্যান্সারে চলে যাব যে সিস্টেমটা নন কোজাল। কিন্তু যদি কোজাল হয় তাহলে কিন্তু আমাদের পরের এক্সাম্পলগুলোও ট্রাই করতে হবে যে আদৌ এটা নন কোজাল হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এখানে আমরা t ইকুয়াল টু 0 বসালাম, তাহলে t ইকুয়াল টু 0 বসালে আমাদের এখানে চলে আসে y0, আর এখানে একইভাবে আমরা যদি 0 বসাই তাহলে x অফ 0 মাইনাস 5 বসাচ্ছি, 0 মাইনাস 5 চলে আসে। তাহলে এখান থেকে খুব সুস্পষ্ট বোঝা যাচ্ছে আসলে যে এখানে আউটপুটের প্রেজেন্ট ভ্যালু ডিপেন্ড করছে ইনপুটের 5 ইউনিট পাস্ট ভ্যালুর উপরে। যেহেতু এখানে -5 আছে অর্থাৎ t ইকুয়াল টু লেস দেন 0, তাহলে এখানে আমাদের সিস্টেমটা পাস্ট ভ্যালুর উপরে, আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের পাস্ট ভ্যালুর উপরে, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে কোজাল। আমরা বলে এসেছিলাম যে কোজাল হতে হলে ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারবে না। তাহলে কার উপর ডিপেন্ড করতে পারে? প্রেজেন্ট এবং পাস্টের উপর ডিপেন্ড করতে পারে। যেমনটা আমরা এখানে দেখলাম যে আউটপুট ইনপুটের -5 ইউনিট পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করছে, তাহলে এটা হচ্ছে কোজাল সিস্টেম। আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি যে আমরা যদি এভাবে কনসিডার করি যে কোজাল সিস্টেমের ক্ষেত্রে যে yt ইকুয়াল টু e to the power t plus 1 into x of t। তাহলে এখানে একইভাবে আমরা প্রথমে প্রেজেন্ট ভ্যালু বসাবো, t ইকুয়াল টু 0 বসাবো, t ইকুয়াল টু 0 বসালে এখানে কি হয়ে যাচ্ছে, t 0 হয়ে যাচ্ছে ইকুয়াল টু e to the power 0 plus 1 x of 0। এখন এখানে একটা কনফিউজড হওয়ার একটা অবকাশ রয়েছে, কেননা এখানে e টু দি পাওয়ার 1 অর্থাৎ এখানে দেখে মনে হচ্ছে যে এটা বোধহয় ফিউচার ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, ইন্ডিকেট করছে, ফিউচার ভ্যালুকে ইন্ডিকেট করছে। আর আমরা জানি ফিউচার ভ্যালুকে ইন্ডিকেট করলে এটা নন কোজাল হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের বলেছিলাম যে আউটপুট ইনপুটের কোন ভ্যালুর উপর ডিপেন্ড করছে। এখানে ই টু দি পাওয়ার যেটা, সেটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল অথবা আমাদের কোনো ইনপুট নয়, এটা হচ্ছে ইনপুটের কোএফিশিয়েন্ট। ঠিক আছে, এটা ইনপুটের কোএফিশিয়েন্ট। আর এখানে আমরা যদি 1 বসাই তাহলে কিন্তু ই টু দি পাওয়ার 1 ইকুয়াল টু একটা সার্টেন ভ্যালুকে সে বোঝাবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে, আমরা কোএফিশিয়েন্ট দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট। আমাদের দেখতে হবে আউটপুট ইনপুটের কোন ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে 0 আছে, এখানেও 0 আছে, তাহলে আমরা বলতে পারি যে আউটপুটের প্রেজেন্ট ভ্যালুর সাপেক্ষে ইনপুটের ভ্যালুও প্রেজেন্ট, অর্থাৎ আউটপুট প্রেজেন্ট টাইমে আছে, ইনপুটও প্রেজেন্ট টাইমে আছে। সেখান থেকে আমরা বলতে পারি যে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপর। আর আউটপুট যদি ইনপুটের প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে তাহলে সিস্টেমটা হচ্ছে কোজাল। কেননা সে যদি ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতো তাহলে সিস্টেমটা হয়ে যেত নন কোজাল। তাহলে এই এক্সাম্পলটাকেও আমরা বলতে পারি এটা হচ্ছে কোজাল সিস্টেমের একটা এক্সাম্পল। তাহলে এটা আমরা গেলাম যে কোজাল সিস্টেম কাকে বলে, কোজাল সিস্টেমের কয়েকটা উদাহরণ আমরা দেখলাম, দেখে বুঝবার চেষ্টা করলাম যে কোজাল সিস্টেম কাকে বলে। কিন্তু আমাদের সিস্টেমটা কিন্তু শুধুমাত্র কোজাল সিস্টেম নয়, এখানে যে সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে সেটা কিন্তু কোজাল সিস্টেম নয়, সেটা হচ্ছে কোজাল এলটিআই সিস্টেম। এখন যেহেতু এখানে এলটিআই সিস্টেম অ্যাড হয়েছে, সুতরাং আমাদের ডেফিনেশনটা একটু পাল্টে যাবে। কেননা আমরা ইতিমধ্যে বলেছি যে এলটিআই সিস্টেম মানেই হচ্ছে সেখানে কিন্তু একটা ইম্পালস রেসপন্স থাকবে, এখানে একটা ইম্পালস রেসপন্স থাকবে। এবং এলটিআই আমরা দেখেছি যে এলটিআই সিস্টেমে
আমরা যদি একটা ইনপুট দিই, ইনপুট দিলে সেই সিস্টেমের এলটিআই সিস্টেমের ইম্পালস রেসপন্স অনুযায়ী একটা আউটপুট তৈরি হয়। ঠিক আছে, তাহলে এরকম একটা সিস্টেম আমরা চিন্তা করি এখানে, যে এক্স অফ টি হচ্ছে একটা ইনপুট সিগন্যাল, সিস্টেমে দিলাম, সিস্টেম এটা অবশ্যই এলটিআই সিস্টেম, তাহলে সিস্টেম একটা আউটপুট ওয়াইটি তৈরি করলো। তাহলে সেই ওয়াইটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এইচ টাউ এক্স অফ টি মাইনাস টাউ ডি টাউ। তাহলে এখানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের ভীষণ পরিচিত একটা ইকুয়েশন, কেননা এটা হচ্ছে কনভলিউশনের ইকুয়েশন। আমরা যে কন্টিনিউয়াস টাইম কনভলিউশন অপারেশন দেখেছি, সেই কন্টিনিউয়াস টাইম কনভলিউশনের ইকুয়েশন কিন্তু এটা। অর্থাৎ এখানে আমাদের যে এইচ টাউটা রয়েছে এটা হচ্ছে ইম্পালস রেসপন্স, আর এইচ এক্স অফ টি মাইনাস টাউটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। অর্থাৎ আমি বলেছিলাম একটা সিগন্যালকে আনচেঞ্জড রেখে আরেকটা সিগন্যালকে আমি যদি টাইম রিফ্লেকশন করে আবার টাইম শিফটিং করি, টি পরিমাণ টাইম শিফট করতে থাকি, তাহলে একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের সাথে ওভারল্যাপ করবে এবং নতুন একটা সিগন্যাল ওয়াইটি তৈরি হবে। এখানে আসলে তাই করা হয়েছে। আর এলটিআই সিস্টেমেই যেহেতু আমরা কনভলিউশন পাই, সুতরাং এটাই হচ্ছে বেসিক্যালি কোজাল এলটিআই সিস্টেমের ডেফিনেশন। অর্থাৎ কোজাল এলটিআই সিস্টেম হতে হলে এই ক্রাইটেরিয়া অথবা এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তাহলে এখানে আমরা একটু দেখবার চেষ্টা করি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে টাউয়ের ভ্যালু যদি লেস দেন 0 হয়, টাউয়ের ভ্যালু যদি লেস দেন 0 হয়, অর্থাৎ এখানে আমরা যদি টাউয়ের ভ্যালু লেস দেন 0 চিন্তা করি, তাহলে আমাদের ইকুয়েশনটা কিন্তু হয়ে যাবে এক্স টি প্লাস টাউ। কারণ লেস দেন 0 মানেই হচ্ছে নেগেটিভ, তার মানে টাউয়ের ভ্যালু নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যেমন এখানে একটা উদাহরণ আমরা চিন্তা করতে পারি যে টাউয়ের একটা ভ্যালু আমরা -1 ধরলাম, তাহলে এক্স টি মাইনাস ইন্টু -1, তাহলে মাইনাসে মাইনাসে আমার এখানে প্লাস চলে আসলো। এখন এখানে যদি আমি টি এর ভ্যালু 0 বসাই, এখানে যদি আমরা টি এর ভ্যালু 0 বসাই, অর্থাৎ প্রেজেন্ট টাইমকে আমরা যদি ইন্ডিকেট করি, তাহলে এখানে আমাদের y_t ইকুয়াল টু t0 চলে আসবে, y0 চলে আসবে ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের xt, t এর ভ্যালু যেহেতু 0, তাহলে এখানে আমাদের 0 যদি আমরা বসাই, তাহলে x প্লাস 1 চলে আসবে। এই যে এখানে প্লাস 1 চলে আসছে, তাহলে এই পাশে x0, এই পাশে x1। ঠিক আছে, তাহলে কি করলে y-টির ভ্যালু 0 হবে? y-টির ভ্যালুকে 0 করতে হবে। এখন কি করলে y-টির ভ্যালু 0 হবে সেটা হচ্ছে বিষয়। এখন x t মাইনাস টাউ যেটা, সেটার ভ্যালু তো নন জিরো, সেটার ভ্যালু 0 হচ্ছে না, সেটার ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0। h t মাইনাস টাউ এটার ভ্যালু 0 হচ্ছে না, তাহলে কি করলে y এর ভ্যালু y-টির ভ্যালু 0 হবে? y-টির ভ্যালু যদি 0 না হয়, তাহলে সিস্টেমটা কোজাল হবে না। তাহলে সিস্টেমকে কোজাল করার জন্য আমার কি করতে হবে? যেহেতু x t মাইনাস টাউ এর ভ্যালু নন জিরো, অর্থাৎ x1 আমি পাচ্ছি, সুতরাং এমন কিছু করতে হবে যাতে y-টির ভ্যালু 0 হয়। সেটা করার একমাত্র উপায় হচ্ছে এই যে x t মাইনাস টাউ, এই যে এই টার্মটা আছে, এই টার্মের সাথে আর যে টার্ম আছে সেটাকে যদি আমি 0 করে দিতে পারি, তাহলে কিন্তু পুরো মাল্টিপ্লিকেশনটা 0 হয়ে যাবে। বিকজ 0-র সাথে আমি যেটাকেই মাল্টিপ্লাই করি না কেন, আলটিমেটলি 0ই হয়। তাহলে সেখান থেকে আমি 0 পেয়ে যাব। অর্থাৎ কোজাল সিস্টেম হতে হলে যে কন্ডিশন আছে যে y-টিকে 0 হতে হবে, সেই কন্ডিশন স্যাটিসফাই করার জন্য আমাদের কন্ডিশনটা কি? ht অথবা h টাউ, যাই বলি না কেন, ht অথবা h টাউ এটাকে 0 হতে হবে। কখন? যখন t এর ভ্যালু লেস দেন 0। t এর ভ্যালু যখন লেস দেন 0, তখন আমরা পাচ্ছি ht প্লাস টাউ। তাহলে সেখানে আমরা t এর ভ্যালু যখন 0 বসাচ্ছি, তখন আমরা পাচ্ছি y0 x1 পাচ্ছি। ঠিক আছে, যেহেতু x1 পাচ্ছি, সুতরাং এখানে আমরা নন জিরো ভ্যালু পাচ্ছি। তাহলে কখনোই আমাদের y-টির ভ্যালু 0 হচ্ছে না। কিন্তু কোজাল এলটিআই হতে হলে y-টির ভ্যালু 0 হতে হবে। তাহলে একমাত্র উপায় হচ্ছে h টাউ এর ভ্যালুকে 0 হতে হবে। তাহলে আমরা কোজাল সিস্টেমের কন্ডিশন হিসেবে বলতে পারি
ht equal to 0 when t is less than 0। তাহলে এইটা হচ্ছে আমাদের কোজাল এলটিআই সিস্টেমের কন্ডিশন। এই কন্ডিশনটাকে মাথায় রেখে আমরা পরবর্তী এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করব। আমরা এখানে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এখানে এক্সাম্পল 1 রয়েছে। এখানে বলা হচ্ছে ht equal to ut, এটা আদৌ কোজাল এলটিআই কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। সবার প্রথমে আমরা ht সিগন্যালটাকে এঁকে দেখবার চেষ্টা করি। ht সিগন্যাল যেহেতু ইউনিট স্টেপ ফাংশন, সুতরাং আমরা এখানে একটা ইউনিট স্টেপ ফাংশন আঁকলাম। আমরা জানি ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালু -ইনফিনিটি থেকে লেস দেন জিরোতে, লেস দেন জিরো এটা হচ্ছে আমাদের জিরো অরিজিন, লেস দেন জিরোতে আমাদের ইউটির অ্যামপ্লিটিউড হচ্ছে জিরো। এখানে জিরো অ্যামপ্লিটিউড আমরা দেখতে পাচ্ছি, এবং জিরো থেকে আমরা যদি এদিকে এক্সটেন্ড করি প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অ্যামপ্লিটিউড হচ্ছে 1 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। তাহলে আমাদের কন্ডিশনটা আমরা আবার একটু মনে করবার চেষ্টা করি। কোজাল এলটিআই হতে হলে h অফ t কে হতে হবে 0 যখন t এর ভ্যালু লেস দেন 0। তাহলে এটা আমরা একটু বুঝবার চেষ্টা করি এখানে কি হয়েছে। তাহলে আমরা এমন একটা টাইম নেই যেটার ভ্যালু হচ্ছে নেগেটিভ অর্থাৎ লেস দেন 0। তাহলে এখানে যে কোনো ইনস্ট্যান্স আমি কনসিডার করতে পারি, যেমন -2, -1.5, -1, 0.5, যে কোনো ইনস্ট্যান্স আমি চিন্তা করতে পারি, কেননা সকলগুলোই হচ্ছে t is less than 0। আমরা প্রথমে -2 কথা চিন্তা করি which is less than 0। তাহলে এই অবস্থায় h of t যেটা ইউনিট স্টেপ ফাংশন সেটার ভ্যালু কত অর্থাৎ অ্যামপ্লিটিউড কত, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে 0। তাহলে আমাদের যে কন্ডিশন ছিল যে কোজাল এলটিআই হওয়ার জন্য যে কন্ডিশন অর্থাৎ ht এর ভ্যালু 0 হতে হবে, সেই কন্ডিশনকে সে কিন্তু স্যাটিসফাই করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ht ইকুয়াল টু যদি ut হয় তাহলে আমরা সিস্টেমকে কোজাল বলবো। এবার চলে আসি সেকেন্ড এক্সাম্পলে বলা আছে h অফ t যেটা হচ্ছে আমাদের এলটিআই সিস্টেমের ইম্পালস রেসপন্স। তাহলে এখানে কখনোই প্রশ্ন আসে না যখনই আমাদের h আমরা পাবো, ht আমরা পাবো অর্থাৎ ইম্পালস রেসপন্স আমরা পাবো, তখন খুব সহজেই আমরা বুঝে যাচ্ছি যে সিস্টেমটা এলটিআই কিনা। এখন এখানে কোনো প্রশ্ন নাই বা দ্বিধা নাই যে আদৌ এটা এলটিআই কিনা। সেখানে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো মিলানোর কোনো দরকার নেই, কেননা এখানে ht আছে অর্থাৎ কোয়েশ্চেনেই বলে দিয়েছে যে সিস্টেমটা এলটিআই সিস্টেম। এখন আমাদের বের করতে হবে কোজাল এলটিআই এর যে কন্ডিশন সেই কন্ডিশনটা স্যাটিসফাই করলো কিনা। তাহলে কোজাল এলটিআই এর কন্ডিশন থেকে আমরা এখানে বসাবো। সবার প্রথমে ht আমরা প্রবলেমটা বোঝার চেষ্টা করি। ht ইকুয়াল টু 3 del t প্লাস 2 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সেখান থেকে ht থেকে আমরা এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে h অফ s পাবো, যেটাকে আমরা ট্রান্সফার ফাংশন বলি। 3 হচ্ছে আমার কনস্ট্যান্ট যেটা যেমন করে আছে সেভাবেই বসে গেল, t প্লাস 2 আছে। তাহলে এখানে যে শিফটিং ইউনিট আছে এটা আমাদের e টু দি পাওয়ারের উপরে s ভ্যারিয়েবলের সাথে এক্সপোনেন্ট আকারে বসে যাবে, এক্সপোনেন্ট আকারে বসে গেল। এবং এখানে এসটা হচ্ছে আমার ভ্যারিয়েবল আর ডেলটা ছিল আমার ইনপুট, যেটা অলরেডি ইম্পালস ফাংশনের মধ্যে ট্রান্সফার ফাংশনের মধ্যে আছে, কেননা ট্রান্সফার ফাংশন মানেই হচ্ছে আউটপুট বা ইনপুট। তাহলে আমার ইনপুট ডেলটা ইতিমধ্যে h অফ s এর ভেতরে আছে। তাহলে h অফ s কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ys ডিভাইডেড বাই x অফ s, আউটপুট বা ইনপুট এখানে যা ছিল তাই লিখে দিয়েছি। এখান থেকে আমরা x অফ s দিয়ে উভয় পক্ষকে গুণ করতে পারি, উভয় পক্ষকে গুণ করলে আমরা পাবো y অফ s ইকুয়াল টু 3 e টু দি পাওয়ার 2s x অফ s। এখন যদি আমরা উল্টা কাজটা করি অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে y অফ s এর পরিবর্তে আমরা y অফ t পেলাম। 3 আমাদের কনস্ট্যান্ট আছে, 3 যেভাবে ছিল সেভাবেই বসে গেল। x অফ s এর পরিবর্তে আমরা x অফ t পেয়েছি। তাহলে এখানে আমাদের এক্সপোনেন্ট হিসেবে আছে +2। তাহলে এই +2টা আমাদের চলে যাবে হচ্ছে টাইম শিফটিং ইউনিট হিসেবে, +2টা আমাদের টাইম শিফটিং ইউনিট হিসেবে এই পাশে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমি আগে যে ইকুয়েশনটা শুরু করেছিলাম সেই ইকুয়েশনটাই আমরা পেলাম। এখন এখান থেকে এটা করার উদ্দেশ্য ছিল এটাই যে
আমরা বুঝতে চেয়েছিলাম যে এখানে যে ইম্পালস রেসপন্স এবং ইউনিট ইম্পালস ফাংশন আকারে দেওয়া আছে, এটাকে আমরা ট্রেডিশনাল যে আউটপুট ইনপুট রিলেশনশিপ, অর্থাৎ এক্সটি হচ্ছে ইনপুট, ওয়াইটি হচ্ছে আউটপুট, সেই ইনপুট আউটপুট রিলেশনশিপে যদি আমরা বসাই তাহলে বিষয়টা কেমন হয়। তাহলে এখানে যদি টি ইকুয়াল টু আমরা 0 বসাই, প্রেজেন্ট টাইম বসাই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি এর ভ্যালু আমরা 0 বসিয়েছি, y0 ইকুয়াল টু 3 x অফ টি এর পরিবর্তে আমরা 0 বসিয়েছি, তাহলে x প্লাস 2 বসাচ্ছি, তাহলে এখানে আমাদের x অফ 2 চলে আসছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি আউটপুট প্রেজেন্ট ভ্যালুকে ইন্ডিকেট করছে, আউটপুট প্রেজেন্ট ভ্যালুকে ইন্ডিকেট করছে, কিন্তু ইনপুট 2 ইউনিট ফিউচার ভ্যালুকে ইন্ডিকেট করছে, অর্থাৎ আউটপুট ইনপুটের 2 ইউনিট ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তাহলে এ থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের এলটিআই সিস্টেম যেটা সেটা হচ্ছে নন কোজাল নেচারের। এখানে আমরা এখানে যে ইকুয়েশনটা পেয়েছিলাম ht ইকুয়াল টু 3 ডেল টি প্লাস 2, এটাকে আমরা এঁকে দেখবার চেষ্টা করেছি। তাহলে এই হচ্ছে আমাদের ht সিগন্যালটা কেমন, ht সিগন্যালটা 2 ইউনিট লেফট শিফটেড, এবং এখানে আমাদের টাইমটা যেহেতু -2 আছে, টাইমটা হচ্ছে -2, আর আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 3 ইউনিট, তাহলে এখানে অ্যামপ্লিটিউড 3 বোঝা যাচ্ছে যে অ্যামপ্লিটিউডটা হচ্ছে 3 ইউনিট। আর সিগন্যালটা আমাদের যেহেতু +2 আছে, +2 সিগন্যালটার অরিজিন ছিল এখানে, আমাদের ইউনিট ইম্পালস ফাংশন যেটা, সেটার সিগন্যালটার অরিজিন হচ্ছে এখানে, অর্থাৎ ডেলটিকে আমরা টি ইকুয়াল টু 0-তে ডেলটির আমরা ভ্যালু পাই, কিন্তু যেহেতু এখানে +2 আছে সুতরাং এটা আমরা শিফট করব, বাঁদিকে 2 ইউনিট শিফট করব। তাহলে বাম দিকে 2 ইউনিট শিফট করলে 0 থেকে বাম দিকে চলে গেল, অর্থাৎ নেগেটিভ টাইমকে সে রিপ্রেজেন্ট করছে, -2 হয়ে গেল, আর এটার অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করছে 3 দিয়ে, আমরা এখানে অ্যামপ্লিটিউডকে বোঝাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে সিস্টেমটা হচ্ছে নন কোজাল এলটিআই সিস্টেম। আমরা থার্ড একটা এক্সাম্পলে যাব, এখানে এটা বেসিক্যালি 3 নাম্বার এক্সাম্পল, এটা 4 নাম্বার এক্সাম্পল। আচ্ছা, আমরা থার্ড এক্সাম্পলে চলে যাই। এখানে বলা হচ্ছে h of t equal to e to the power minus at u of t plus e to the power minus at u of minus t, অর্থাৎ এখানে নেগেটিভ এক্সপোনেনশিয়াল দেওয়া আছে, u of t ইউনিট স্টেপ ফাংশন দেওয়া আছে, আবার ইউনিট স্টেপ ফাংশনের রিফ্লেক্টেড ভার্সন আছে। এখন এক্ষেত্রে আমরা কোজাল এলটিআই সিস্টেমের যে কন্ডিশন ছিল ht অথবা h টাও অথবা সেই সিগন্যালটা, এটার ভ্যালু যখন t এর ভ্যালু নেগেটিভ হবে তখন আমাদের মেইন সিগন্যাল যেটা অর্থাৎ h অফ t যেটা, সেটার ভ্যালু 0 হতে হবে, সেটার ht এর ভ্যালু 0 হতে হবে, আদারওয়াইজ yt এর ভ্যালু কিন্তু 0 হবে না। তাহলে এটা আমরা একটু এঁকে দেখবার চেষ্টা করি। এখানে e টু দি পাওয়ার মাইনাস at, এটা আমাদের নেগেটিভ এক্সপোনেনশিয়ালকে রিপ্রেজেন্ট করছে। u অফ t যেহেতু আছে, তাহলে u অফ t হচ্ছে আমাদের ডান পাশে 0 থেকে, এটা হচ্ছে আমাদের 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমি u অফ t এর ভ্যালু পাই হচ্ছে 1, তাহলে এখানে আমরা ভ্যালুটা শুরু করব হচ্ছে 1 থেকে, অর্থাৎ এই যে পোর্শনটা এই পুরাটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এটা 1 থেকে ম্যাক্সিমাম 1 থেকে নেগেটিভ এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এক্সপোনেনশিয়াল ডিকে শুরু হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু 1 থেকে আমি এটা গ্র্যাজুয়ালি এটাকে ডিক্রিজ করা শুরু করলাম। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস at u অফ t এর ভ্যালু আমরা পেলাম, তাহলে এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস at u অফ t, আর এই পাশে যেটা আছে সেটাকে যদি আমরা আঁকবার চেষ্টা করি e টু দি পাওয়ার মাইনাস at, এটাও নেগেটিভ এক্সপোনেনশিয়ালকে রিপ্রেজেন্ট করছে, এবং u মাইনাস t, অর্থাৎ আমি সিগন্যালটাকে টাইম রিফ্লেকশন করে দিলাম, এই পাশে নিয়ে আসলাম, ডান পাশের সিগন্যালটাকে আমরা বাঁ পাশে নিয়ে আসলে আমরা জানি u অফ মাইনাস t এটা 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এটা এক্সিস্ট করে। এখন সেম কন্ডিশন আমি অ্যাপ্লাই করব, অর্থাৎ t ইকুয়াল টু যখন লেস দেন 0, যদি লেস দেন 0, সেই সময় ht এর ভ্যালু 0 হয় কিনা সেটা আমরা দেখবার চেষ্টা করব। তাহলে t এর ভ্যালু যখন লেস দেন 0 তখন কিন্তু আমার এই পোর্শনটা কিন্তু স্টিল এক্সিস্ট করছে। এখন যদি আমি একটা ভ্যালু নেই যে -2 নেই, তাহলে এখানে কিন্তু আমি একটা অ্যামপ্লিটিউড পাবো,
তার মানে এটা কিন্তু জিরো হচ্ছে না, এইচ অফ টি এর ভ্যালু এটা কিন্তু জিরো হচ্ছে না। আর যখনই জিরো হচ্ছে না তার মানে এটা কোজাল এলটিআই সিস্টেমের কন্ডিশনকে স্যাটিসফাই করে নাই। যেহেতু কন্ডিশনকে স্যাটিসফাই করে নাই, সুতরাং এটাকে আমরা কোজাল এলটিআই সিস্টেম বলতে পারবো না। সুতরাং এটা হচ্ছে নন কোজাল এলটিআই সিস্টেম। ঠিক তেমনি আমরা যদি 4 নম্বর এক্সাম্পল দেখার চেষ্টা করি, এইচ অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ওয়ান ইউ অফ টি, তাহলে এখানে ইউ অফ টি ইউনিট স্টেপ ফাংশন আছে, অর্থাৎ সিগন্যালটা ডান দিক থেকে জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সিগন্যালটা এক্সিস্ট করছে। এখন ইউ অফ টি এর ভ্যালু আমরা জানি যে টি ইজ লেস দেন জিরো হলে, টি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ইউ অফ টি এর ভ্যালু কিন্তু জিরো। তাহলে এই জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করা হোক না কেন আলটিমেটলি টোটালটাই জিরো হয়ে যাবে। আবার যদি টি এর ভ্যালু ইকুয়াল টু অথবা গ্রেটার দ্যান জিরো হয় তাহলে কিন্তু ইউ অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে ওয়ান, এটা আমরা জানি। তাহলে এই যে এই ইকুয়েশন এইচ অফ টি, এটার ভ্যালু অ্যাকচুয়ালি কি এটা আমরা দেখি। এইচ অফ টি এর ভ্যালু যদি টি এর ভ্যালু লেস দেন জিরো হয় তাহলে এই অংশটা যদি জিরো দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে আলটিমেটলি আমি জিরোই পাচ্ছি। অর্থাৎ ইউ অফ টি এর ভ্যালু আমি যদি জিরো নিই, যখন টি এর ভ্যালু লেস দেন জিরো হবে তখন ইউ অফ টি এর ভ্যালু জিরো, তাহলে জিরোর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি না কেন আলটিমেটলি টোটালটাই আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইচ অফ টি এর ভ্যালু আমি জিরো পাবো যখন টি এর ভ্যালু লেস দেন জিরো। আবার ঠিক একইভাবে টি এর ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয় তাহলে এইচ অফ টি এর ভ্যালু ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ওয়ান হবে, কেননা ইউ অফ টি এর ভ্যালু কিন্তু তখন ওয়ান। তার মানে এটার সাথে ওয়ান মাল্টিপ্লাই আছে, এটার সাথে ওয়ান মাল্টিপ্লাই করা আছে। তাহলে এখানেও একইভাবে আমি কোজাল এলটিআই সিস্টেমের কন্ডিশন অ্যাপ্লাই করব যে যখন টি এর ভ্যালু লেস দেন জিরো তখন এইচ অফ টি এর ভ্যালু কি জিরো হয় কিনা, এইচ অফ টি এর ভ্যালু জিরো হয় কিনা সেটা আমরা দেখবার চেষ্টা করব। এখান থেকে আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়াই আছে, যেহেতু এটা ইউটির সাথে মাল্টিপ্লাই করা তাহলে ইউটির ভ্যালু যখন জিরো হয়ে যাবে টোটালটাই জিরো হয়ে যাবে। অর্থাৎ টি এর ভ্যালু যখন লেস দেন জিরো এইচ অফ টি এর ভ্যালু জিরো, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি যে সিগন্যালটা আসলে জিরো হয়ে গেছে। অর্থাৎ এখানে কোজাল এলটিআই সিস্টেমের কন্ডিশন স্যাটিসফাই করেছে। এরই সাথে মডিউল 4 শেষ হলো।